বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 30টি লেকচার দিয়েছি, আজকে আমার 31তম লেকচার। আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 3-এর 4 পিট পদ্ধতিতে সমাধান করো এই ম্যাথগুলো করাইতেছিলাম। দেখো 3-এর তিতাস প্রকাশনীর বইয়ের 3-এর। তো এর আগে আমি তোমাদেরকে এক্সাম্পল 3-এর 4 নম্বর অঙ্কটা দেখাইছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাইতেছি এক্সাম্পল 7। দেখো এক্সাম্পল 7 এর আগের অঙ্কগুলো ছিল শুধু 4 পিট পদ্ধতিতে ইন্টিগ্রাল নির্ণয় করো। তো এই অঙ্কটা বলছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এর একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল এবং একটি ব্যতিক্রম ইন্টিগ্রাল নির্ণয় করো। তো এখানে বলছে যে একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করা এবং একটি ব্যতিক্রম ইন্টিগ্রালও নির্ণয় করার জন্য বলছে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2005 এবং ঢাকা ইউনিভার্সিটিতে 2008 এবং 2013-তে আসছে। যেহেতু এটা একটু ব্যতিক্রমী ইন্টিগ্রালও নির্ণয় করতে বলে, এগুলো মাঝে মাঝে আসে, এজন্য এটা তোমাদেরকে করতে হবে। দেখো এখানে দেওয়া আছে যেটা, এটা আমরা লিখলাম, এটাকে ধরে নিলাম আমরা 1 নং। প্রথমে আমরা 4 পিট পদ্ধতিতে সমাধান করব, পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশটা করব। তো 4 পিট পদ্ধতিতে অনেকগুলো অঙ্ক দেখানো হয়েছে, দেখো তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। দেওয়া আছে এখানে এই সমীকরণটা, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। এখন ধরি এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ সমান, এই সমীকরণটা আমরা ধরে নিব ইকুয়াল টু 0। এখন আমরা এই এফ অফ যে আমাদের যে ফাংশনটা বা সমীকরণটা আছে, এটাকে আমরা একবার এক্সের সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, জেডের সাপেক্ষে, পির সাপেক্ষে এবং কিউর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা আংশিক অন্তরীকরণটা আমি দেখাই দিছি না, এটা সহজ বিষয়। আংশিক অন্তরীকরণের নিয়ম হচ্ছে যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি সেটা বাদে বাকি সবগুলাই ধ্রুবক থাকে। যেমন আমি একটা দেখাই, মনে করো আমরা যদি এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ, দেখো এখানে এক্স আছে 2xz, তাহলে 2z হবে। আর এখানে যেহেতু এক্স আছে তাহলে 2p হবে, 2px। আর এদিকে দেখো এখানে ওয়াই এক্স আছে, তাহলে 2qy হবে, 2qy মাইনাস 2qy, আর এই অংশটা 0 হয়ে যাবে। অর্থাৎ আমি এফকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণটা দেখাইলাম, আর বাকিগুলো তোমরা অবশ্যই পারবে, এটা তোমাদের সমস্যা হওয়ার কথা না। বাকি এইভাবে আমরা ওয়াইয়ের সাপেক্ষে, জেডের সাপেক্ষে, পি এর সাপেক্ষে, কিউর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। তারপরে দেখো 4 পিটের সহায়ক সমীকরণ, এটা আমাদের মুখস্থ সূত্র, 4 পিটের সহায়ক সমীকরণ। তো এই যে আমরা 4 পিটের সহায়ক সমীকরণটা লিখলাম, এর উপর পেজে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 4 পিটের সহায়ক সমীকরণে আমরা এই মানগুলা বসিয়ে দেব। এবার দেখো আমরা উপর থেকে মান এনে এই মানগুলো আমরা সবগুলা মান বসাই দিলাম, বসাই দিয়া এখানে আবার কিছু যোগ বিয়োগ করা যায়। যেমন এখানে মাইনাসের 2px প্লাসের 2px, এটা হচ্ছে মাইনাসের 2qx প্লাসের 2qx থাকাতে আমরা এখানে কিছু যোগ বিয়োগ করে এখানে ক্যালকুলেশনগুলো ছোটো করে নিব। তাহলে আমাদের এই লাইন থেকে যোগ বিয়োগ করলে এই লাইনটা আসতেছে। যেহেতু খাতাটা তোমাদের সামনে আছে, তোমরা অবশ্যই বুঝতে সমস্যা হবে না। তারপরে দেখো এই লাইন থেকে আমাদের এই লাইনটা আসছে, এটাকে আমরা ধরে নিলাম 2 নং। পূর্ববর্তী নিয়ম এই সবগুলো অঙ্ক করা হচ্ছে, এখানে ব্যতিক্রম কোনো রুলস নাই, শুধু দ্বিতীয় অংশটাতে আমরা ব্যতিক্রম রুলস পাবো। দেখো এই অংশটা আমরা পেলাম, এটাকে আমরা ধরে নিলাম 2 নং। এখন 2 নং, এখন আমরা আমাদের ইচ্ছা মতো সুবিধা মতো আমরা সমাকলন করব। দেখো আমরা যদি প্রথম এবং দ্বিতীয় অনুপাত নেই তাহলে আমাদের সমাকলন করতে সুবিধা হচ্ছে, এজন্য আমরা দেখো প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিলাম। তো প্রথম এবং দ্বিতীয় অনুপাতকে যদি আমরা দেখো আর গুণন করি তাহলে এইটা এইদিকে 0 হয়ে যাইতেছে, আর থাকতেছে ডি কিউ। দেখো এটা গুণ করলে 0, আর এটা ইন্টু এটা থাকবে ইকুয়াল টু 0, আবার এটাও ডান পাশে গিয়ে 0 হয়ে যায়। অর্থাৎ এই আকারে লেখা যায়, কেন একটা লাইন স্কিপ করছি, তোমরা অনার্স 4 স্টুডেন্ট হিসেবে বুঝার কথা, ডি কিউ ইকুয়াল টু 0 হবে। এখন যদি আমরা সমাকলন করি, দেখো ডি কিউ ইকুয়াল টু 0কে যদি সমাকলন করি, কিউর সাপেক্ষে সমাকলন করা হচ্ছে, তাইলে কিউ থাকবে, এখানে ডি বাদ যাবে, কারণ আমরা জানি সমাকলন এবং অন্তরীকরণ হচ্ছে একটা আরেকটার বিপরীত। এজন্য যখন আমরা ডি কিউকে আমরা সমাকলন করব তাহলে ডি কাটা যাবে, থাকবে কিউ সমান, যেহেতু এদিকে 0 আছে তাইলে আমরা সমাকলন ধ্রুবক হিসাবে একটা c1 নিয়ে নিলাম। দেখো সমাকলন করে পাই কিউ সমান c1। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো।
তো এখন আমরা যেহেতু কিউর মান পাইছি, তাহলে আমরা যে কাজটা করব, 1 নংয়ে কিউর মান বসিয়ে দিয়ে পি এর মান বের করে নিব। দেখো আমাদের 1 নংটা ছিল এটা, আমরা এখন 1 নংয়ে পি এর মান বসাই দিয়ে আমরা কিউর মান বের করব। তাহলে আমরা যে কাজটা করছি, এখানে 1 নংয়ে পি এর মান বসাই দিলাম, বসাই দেওয়ার পর এই অংশটা আসছে। যেহেতু এটি সিম্পল বিষয়, একেবারে দৌড়ে 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 বুঝাইতে হয় না, তোমরা সহজেই বুঝে নিবা। এখানে আমরা 1 নংয়ে পি এর মান বসাই দিলাম। তো পি এর মান বসানোর ফলে আমাদের এই লাইনটা আসছে। এখন এই লাইন থেকে আমরা দেখে এখানে 2x কমন নেওয়া যায়। 2x কমন নিলে এদিকে থাকতেছে জেড আর এদিকে থাকতেছে c1y, অর্থাৎ এটাকে একদিকে পক্ষান্তর করছি, কইরা যে কোনো দুইটা থেকে এইটা 2x কমন নিছি আর বাকি দুইটা থেকে এই দুইটা কমন নিছি। দেখো এখানে কিন্তু একটা লাইন স্কিপ করা হয়েছে, অর্থাৎ দুইটা, যেমন মনে করো এই অংশটা আর এই অংশটা 2xz মাইনাস 2c1xy এটা রেখে রাখছি বাম পাশে, আর p(x²) আর c1p রে নিছি ডান পাশে নিয়া এটা আর এটা থেকে 2x কমন নিছি, আর দ্বিতীয়টা এবং চতুর্থ অনুপাত থেকে বা চতুর্থ যে পদ এটা থেকে আমরা p কমন নিলে এই অংশটা আসে। আশা করি তোমরা এই লাইনটাও বুঝতে পারছো, এই লাইন থেকে এই লাইন। তারপরে আমাদের তো উদ্দেশ্যই p এর মান বের করা, p এর মান বের করলে এটা নিচে যাবে x² মাইনাস c1 আর উপরে থাকবে 2x ইন্টু জেড মাইনাস c1y। আশা করি তাইলে তোমরা এটাও বুঝতে পারছো। তাইলে এখন আমাদের কিউর মানও বের হয়ে গেছে, পির মানও বের হয়ে গেছে। দেখো আমাদের যখন পির মান এবং কিউর মান বের হয়ে যায়, পরবর্তী স্টেপ হয় আমাদের এই ডিজেড সমান পি ডি এক্স প্লাস কিউ ডিওয়াই এ পি এর মান এবং কিউর মান বসানো। এটা মুখস্থ, এটা হচ্ছে 4 পিট পদ্ধতিতে অঙ্ক করার রুলসই হচ্ছে এটা। ডিজেড সমান পি ডি এক্স প্লাস কিউ ডিওয়াই এর মান বসাই দেওয়া, পি এবং কিউর মানগুলো আমরা এখন বসিয়ে দিচ্ছি। দেখো ডিজেড ঠিক রাখলাম, তারপর এখানে পি এর মান আমরা বসাই দিলাম ডিএক্স আর কিউর মান বসাই দিলাম c1, কিউর মান শুধু c1, তো c1 বসাই দিলাম ডিওয়াই। তারপরে এখানে আমরা আর গুণন করছি। দেখো এখানে আমরা যে কাজটা করছি, সরি আর গুণন না, এখানে দেখো ডিজেড আছে আর এই যে c1 ডিওয়াই এটাকে নিয়ে নিলাম বাম পাশে। দেখো ডিজেডের জায়গায় ডিজেড আর c1 ডিওয়াইডারে নিলাম বাম পাশে, আর বাকি সব রাখলাম ডান পাশে। এবার ডিজেড c1 ডিওয়াই আর এটা যদি আমরা এখান থেকে দেখো জেড মাইনাস c1y জেড মাইনাস c1 ওয়াইডারে যদি আমরা বাম পাশে নিই, তাহলে এটা কিন্তু নিচে আসবে, যেহেতু এটা উপরের অংশ, এর দিকে আসলে নিচের অংশ, আর বাকি সবগুলা ঠিক রাখলাম। দেখো 2x রাখলাম আর dx তো আছে x² মাইনাস c1। এবার এই অংশটাকে আমরা সমাকলন করব। দেখো এই অংশটাকে আমরা যদি সমাকলন করি, দেখো উপরে মনে করো dx, খেয়াল করো উপরে dx, এই সবটাকে যদি x ধরো এটাও কিন্তু x হবে, তাইলে dx নিচে x, তাইলে কি হবে ln x হবে, অর্থাৎ তাইলে কি হইতেছে ln নিচের অংশটা হইতেছে। দেখো ln নিচের অংশটা হচ্ছে, আর এই পাশে দেখো এই পাশে হচ্ছে উপরে 2x নিচে x² মাইনাস c1। তো আমরা জানি নিচের হরকে যদি অন্তরীকরণ করলে লব পাওয়া যায়, মনে রাখবা হরকে যদি অন্তরীকরণ করলে লব পাওয়া যায়, তাইলে আমরা লিখতে পারি লন হর। এটা সূত্র, এটা হচ্ছে ইন্টিগ্রালের বা ইন্টিগ্রেশনের সূত্র একটা, যে হরকে যদি আমরা অন্তরীকরণ করি আর যদি লব পাওয়া যায়, যেমন আমরা এখানে যদি অন্তরীকরণ করি x² অন্তরীকরণ করলে হবে 2x, তাহলে হরকে অন্তরীকরণ করছি লব পাওয়া যায়, তাহলে আমরা লিখতে পারবো লন হর, অর্থাৎ লন নিচের অংশটা। দেখো লন x² মাইনাস c1, আর অন্তরীকরণ বা ধ্রুবক হিসাবে সমাকলন ধ্রুবক হিসাবে আমরা লন c2 নিলাম। এটা অন্য কিছু নেওয়া যায়, এখানে লন আছে লন থাকাতে আমরা লন c2 নিলাম। এবার দেখো লন যেটা আছে এটা ঠিক রাখলাম, আর এদিকে লন দুইটা থেকে একটা লন করে নিলাম, x² মাইনাস c1 আর c2 একসাথে নিলাম। তারপরে উভয় পক্ষে লন কেটে দিলে আমাদের এই অংশ হয়, ইহাই হচ্ছে নির্ণয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। দেখো ইহাই নির্ণয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। কিন্তু আমাদেরকে এখানে কিন্তু দুইটা অংশ, আরেকটা অংশ লেজ লাগাই দিয়েছে। এখানে বলছে যে একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল এবং একটি ব্যতিক্রম ইন্টিগ্রাল নির্ণয় করো। তো আমরা পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করছি, এখন ব্যতিক্রম ইন্টিগ্রালটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দ্বিতীয় পাঠ হচ্ছে আমরা যে রেজাল্টটা বের করব, পূর্ণাঙ্গ ইন্টিগ্রালটা বের করব, এই অংশটাকে
আমাদের যে কাজটা করতে হবে, এই পূর্ণাঙ্গ ইন্টিগ্রালে দেখবা পি কিউ থাকবে না। আমাদের তো 4 ফিট পদ্ধতির নিয়মই হচ্ছে পি কিউটাকে অপসারণ করা। অপসারণ করে আমরা সমাকলন ধ্রুবক আসবে দুইটা, যে কোনো দুইটা এ বি হইতে পারে। আমরা এখানে C1 এবং C2 নিলাম। তো এখানে আমরা যে সমাধানটা পাইছি, এই সমাধানটাকে আমরা কি করব দেখো, এখানে জেড সমাধানটা আমরা লিখলাম, এটাকে ধরে নিলাম 3 নং। দেখো আমরা যে সমাধান পাইছি এটাকে লিখে এটাকে আমরা 3 নং ধরে নিলাম। এখন দেখো আমাদের এই যে সমাধানটা, এটা কিন্তু C1 এবং C2-র মাধ্যমে আছে, C1 এবং C2-র মাধ্যমে আছে। তো এই যে C2 এবং C1, তাহলে আমরা এই ব্যতিক্রমী ইন্টিগ্রাল নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নংটাকে আমরা C1 এবং C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। অর্থাৎ প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে যদি ব্যতিক্রমী ইন্টিগ্রাল নির্ণয় করতে বলে। তাহলে আমরা কি করব, এখন এই যে 3 নং পাইছি, এই যে 3 নং পাইছি, 3 নংকে আমরা C1 এবং C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। দেখো আমরা যদি প্রথমে C1 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এই অংশটা পাই, তাহলে উভয় পক্ষতে মাইনাস কাটা দিলে y সমান C1। আবার C2 এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, দেখো এদিকে তো সবটা 0 আর এদিকে থাকবে x² মাইনাস C1। অর্থাৎ এখানে C1 এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পাইছি, আর এটা হচ্ছে C2 এর সাপেক্ষে আবার এবং দিয়া C2 এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই অংশটা পাইলাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে C1 এবং C2 এর মান বের করা। ব্যতিক্রমী সমাধান বা ব্যতিক্রমী ইন্টিগ্রাল বলতে বোঝাইতেছি C1 এবং C2 যেই ধ্রুবক পাইছিলাম আমরা, এই ধ্রুবকগুলোর মান বের করা এবং পরবর্তীতে আমরা যে এই সমাধান পাইছি 3 নং, এখানে C1 এবং C2-র মান বসাই দিলে আমরা ব্যতিক্রমী সমাধান পাবো। দেখো আমরা এখানে কৌশলে C1 অর্থাৎ C1 এবং C2-র সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা C1 এবং C2-র মান বের করে ফেলছি। তাহলে C2-র মান পাইছি y এবং C1 এর মান পাইছি x²। তাহলে এখন আমরা যদি C1 এবং C2-র মান তোমার এইখানে 3 নংয়ে বসিয়ে দেই, তাইলে আমাদের যে সমাধানটা হবে সেটাই হচ্ছে ব্যতিক্রমী ইন্টিগ্রাল। দেখো এখন 3 নং হতে পাই, এখানে C1 এবং C2-র মান বসাই দিছি। বাকি সবটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি না, তোমরা দেখলেই বুঝবা। এখানে আমরা C1 এবং C2-র মান বসাই দিলে আমরা এই অংশটা পাইতেছি, x² প্লাসের মাইনাসের কাটা গিয়ে এই ডান পক্ষটা 0 হয়ে যেতেছে। তাহলে z মাইনাস x²y, সুতরাং z সমান কি হবে x²y। ইহাই হচ্ছে ব্যতিক্রম ইন্টিগ্রাল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে যদি তোমরা এক্সাম্পল 7 বুঝে থাকো, পরবর্তী যে এক্সাম্পলগুলো আছে ব্যতিক্রম ইন্টিগ্রাল নির্ণয় করতে বলবে, বাকি সবগুলা তোমাদের বুঝতে তেমন সমস্যা হবে না।